ইলিশের সিজন চলছে, কিন্তু এর মাঝেও আমারই পরিবারে এমন কিছু সদস্য আছে যারা ইলিশের কাটার ভয়ে ভালো করে ইলিশ মাছই খেতে পারে না। তার মধ্যে সবার প্রথমে আছে আমার শ্বশুর মশাই, যিনি ইলিশ মাছ খেতে তো ভালোবাসে, কিন্তু ইলিশ মাছের কাটার জন্য ভালো করে উনি খেতেও পারেন না। ঠিক সেই কারণেই এই মাওয়া ঘাটের ইলিশ মাছের লেজ ভর্তা আমি আমার শ্বশুরমশাইয়ের জন্য বানিয়েছিলাম, যাতে উনি একটু ইলিশ মাছের স্বাদটা ভালোভাবে নিতে পারেন। আর আমার এই মিশনটা কিন্তু ভীষণ ভালো রকমভাবে সাকসেসফুল হয়েছে। আর এই জন্য আমি নিয়ে নিয়েছিলাম দুটো ইলিশ মাছের লেজা। বাড়িতে যখন ইলিশ মাছ আসবে, ইলিশ মাছের লেজাটাকে একটু বড় করে কেটে নেওয়াই ভালো। আর কি, তেল গরম করতে দিয়ে আমি একটুখানি সমস্ত জিনিসপত্র গুছিয়ে গাছিয়ে রেডি করে নিলাম। আর এরপর যেটা করলাম সেটা হলো, আমার ইলিশ মাছের লেজা দুটোকে ভালো করে একটু নুন আর হলুদ দিয়ে মাখিয়ে নিলাম। এখন ঘরে আমার ওই সাদা নুনটা ফুরিয়ে এসেছিল, তো যে কারণে আমি আমার ঘরে থাকা সন্ধব লবণে আমি এখানে মাখিয়ে দিয়েছিলাম। লবণটা আনবো বলে ওই ঘরে যাব, কিন্তু বৃষ্টির কারণে তখন আমি ঘর থেকে বেরোতে পারছিলাম না। যেহেতু তোমরা জানো আমাদের দুটো বাড়ি আর মাঝখানে বড় উঠোন, তাই উঠোন পার করতে গেলে কিন্তু এই বৃষ্টিতে আমাকে ভিজে যেতেই হবে। সেই জন্য আমি এখানেই ভালো করে ইলিশ মাছটাকে ফ্রাই করে নিচ্ছিলাম। আর হ্যাঁ, এই ভর্তা বানানোর জন্য কিন্তু ইলিশ মাছের লেজাটাকে ভীষণ ভালো রকমভাবে ফ্রাই করতে হবে, যাতে একদম কড়কড়ে মুচমুচে হয়। আর এইভাবে ফ্রাই করার একটি বিশেষ কারণ আছে, সেই কারণটা তোমাদের সাথে একটু পরেই আমি শেয়ার করে দেব। তো আপাতত এইভাবেই স্টার্ট হলো আজকের এই রান্নাটা। এবং দেখতে পাচ্ছ যে তেল গরম হয়ে যাওয়ার পর আমি লেজা দুটোকে সুন্দর করে ছেড়ে দিয়েছিলাম। আর অন্যদিকে আমি আবার রেডি করে নিচ্ছিলাম বাকি উপকরণগুলো, যার মধ্যে সবার প্রথমে যেটা থাকে সেটা হলো অনিয়ন, মানে পেঁয়াজ। আর ভর্তা মানে কিন্তু পেঁয়াজ হলো মাস্ট। আর একটা জিনিস, সেটা হলো লাল কিংবা সবুজ মরিচ। আর এই রান্নাটা স্পেশালি কিন্তু লাল মরিচ বা শুকনো লঙ্কা দিয়ে করলেই বেটার হবে। যদিও আমার শ্বশুরমশাই কিংবা আমার বাড়ির অনেকেই আছে যারা লাল মরিচ খেতে পারে না কিংবা খাওয়া নিষেধ আছে, তো সে কারণে আমি এখানে কাঁচা মরিচ কিংবা সবুজ রঙের যে লঙ্কা সেটাই ব্যবহার করেছি। এই যে এপিঠ ওপিঠ খুব সুন্দর করে ফ্রাই করে নিতে হবে মাছটার। আর অন্যদিকে আবার ভালো করে আমি পেঁয়াজটাকে কুচিয়ে নিচ্ছিলাম। যত ছোট ছোট করে পেঁয়াজ কাটা যাবে তত ভালো হবে, কিন্তু আমার যেহেতু ছুরিতে পেঁয়াজ কাটছি, তাই জন্য না আমি অত ছোট ছোট করে স্লাইস করতে পারিনি, মোটামুটি চৌকো চৌকো করে স্লাইস করেছিলাম ছোট ছোট করেই। আর যারা ভর্তা বানাবে তারা না আরেকটু ছোট কুচি করবে, তাহলে না খেতে আরো ভালো হবে। তো ভর্তার জন্য একদিকে যেখানে মাছের ফ্রাই হচ্ছে আর অন্যদিকে আমার এই পেঁয়াজ কাটা চলছে। আর এর সাথে সাথেই বলে রাখি, রয়েছে কিন্তু আমার কাছে 4-5টা মতন সবুজ রঙের লঙ্কা। আর আমি এখানে কিন্তু ওই সবুজ লঙ্কাই নিয়েছি, কাঁচা লঙ্কা যেটা। তার কারণ এইটুকু লঙ্কার জন্যই আমার শাশুড়িমা ভীষণ ভয় পাচ্ছিল যে এত ঝাল হয়ে যাবে, সবাই খাবে কিভাবে। তো যেহেতু এই বাড়িতে ঝাল এবং মশলাপাতি একটু কম দিয়ে রান্নাবান্না করা হয়, আর যেহেতু ছোট বাচ্চারাও খাবে। এখন ঘটনা হলো যে ভর্তা মানেই তো বুঝতেই পারছো, ভর্তা মানে কিন্তু একটু তেল মশলা কষানো, একটুখানি লাল লঙ্কার গুঁড়ো কিংবা লাল মরিচ কিংবা মশলাপাতি একটু রসিয়ে কষিয়ে, আর তেলটা তো ভালো মতন দিতে হবে, কারণ ওই একটুখানি ভর্তা দিয়েই কিন্তু গোটা এক থালা ভাত খাওয়া হয়ে যায় বাঙালিদের। তো এইখানে সেরমভাবে উপায় নেই বলেই অল্প অল্প করে লঙ্কা দেওয়া হবে, আর সেইটা তো তোমরা দেখতেই পাবে। এবং এর সাথে সাথে তোমরাই আমাকে বলে দাও যে এই রান্না বান্না করার মধ্যে থেকে ইলিশ মাছের কোন আইটেমটা তোমার সব থেকে বেশি ভালো লাগে। আমি একটা সুন্দর কথা বলি, ইলিশ মাছের এই লেজা ভর্তা তো আমার শ্বশুরমশাইয়ের জন্য আমি করেছিলাম ঠিকই, কিন্তু এটা করতে অনেক কষ্ট। সব থেকে বেটার অপশান হলো ইলিশ মাছের ভাপা, মানে যেটা করার জন্য না বিন্দু মাত্র কষ্ট করতে হয় না। একটু হালকা করে মাছটাকে ধুয়ে নিতে হবে, ব্যাস, তারপরে ভাপাতে বসিয়ে দাও সবকিছু মাখিয়ে ঠাকিয়ে। মাইক্রোওয়েভে ভাপা কিন্তু সব থেকে বেস্ট হয়। আমি কদিন আগেই চিংড়ি মাছও কিন্তু মাইক্রোওয়েভে ভাপা করেছিলাম, সেটার রেসিপি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। যেহেতু আমার এই মাছের লেজা ফ্রাই হয়েই গিয়েছে কড়কড়ে করে, তাই জন্য আমি এই লেজগুলোকে এখন তুলে নিচ্ছি। এরপর আসবে সেই কঠিন পরীক্ষার সময়। প্রায় আধা ঘন্টা আমার সময় লেগে গেছিল এই মাছের লেজা বাছা। তো বাছাবাছি করে সুন্দর করে কাটাগুলোকে আমাকে আলাদা করে নিতে হবে। এই তেলটা কিন্তু আমার অনেক কাজে লাগবে, তাই জন্য তেলটা আমি ব্যবহার করব এরপরে। আর এই তেলের মধ্যেই আমি লঙ্কাগুলোকে ভালো করে ফ্রাই করে নিচ্ছি, কারণ ভর্তা মানে কষিয়ে বাঙাল রান্না। আর সেই জন্য দেখো
এইবার আমি ভালো করে এই লঙ্কাগুলোকে ফ্রাই করে নিচ্ছি। আর এর সাথে সাথেই আমি আমার ভর্তার যে আসল কাজ তা হলো মাছের থেকে কাটা বাছা, সেই প্রক্রিয়ায় এবার চলে যাব। সেটা করতে গিয়ে না ভীষণ পরিমাণে ধৈর্য এবং অনেক অনেক পরিশ্রম লাগে। আর এইখানে না লঙ্কা ফাটছিল, তাই জন্য আমার বেশ ভয় লাগছিল, কিন্তু কিছু করার নেই, লঙ্কা তো ফাটবেই, স্বাভাবিক ব্যাপার। তো তারপর আমি এগুলোকে ভালো করে ফ্রাই ঠাই করে নিয়ে এটাকে আলাদা করে সাইড করে রেখে দেবো। আর গ্যাসটাকে অফ করে দিয়ে, কারণ আমাদের গ্যাসের কাজ কিন্তু মোটামুটি কমপ্লিট। এইবার যেটুকু যা আছে সেটা হলো হাতের কাজ, অনেক ধৈর্যের কাজ এবং সুন্দর করে সাজানোর কাজ। এছাড়া কিন্তু রান্নার কাজ কিন্তু একেবারেই কম, এখানে বেশি কিছুই লাগে না। তার মধ্যে বিশেষ করে একটা উপকরণ লাগে, সেটা হলো ধনেপাতা। ধনেপাতাটা কিন্তু ডেকোরেশনের জন্যও ভালো লাগে, আবার অনেকে তো ধনেপাতা খেতে খুবই ভালোবাসে। কিন্তু আমার ক্ষেত্রে এটা যেটা হয়েছে সেটা হলো ধনেপাতাটা তখন আমার বাড়িতে ছিল না, তাই বাড়িতে যা যা কিছু ছিল আমি সেগুলো দিয়েই শুধুমাত্র এই ভর্তাটা বানিয়েছিলাম। আর দেখতে পাচ্ছ ভালো করে একটা কন্টেনারের মধ্যে এই পেঁয়াজগুলোকে আমি ভালো করে ছাড়িয়ে নিচ্ছি, মাখিয়ে নিচ্ছি একটু লবণ। আর তোমাদের বলে রাখি, পেঁয়াজের জন্য কিন্তু আমি এই কন্টেনার, ইউজ অ্যান্ড থ্রো কন্টেনারগুলোই ইউজ করে থাকি। কারণ জানোই তো, পেঁয়াজ একবার যেখানে তুমি রাখবে সে যা স্মেল হয়ে যাবে, তাতে তুমি অনেক চেষ্টা করলেও সেই স্মেল কোনোভাবেই যায় না। আমার জন্য দীপ এনেছিল এই যে হামানদিস্তা, যাতে আমার ওই এলাচ কিংবা আদা এগুলো থেতো করতে সুবিধা হয়। তারপরে আমি যে মানে মশলা চা বানাই, তো সেই চায়ের জন্য কিংবা দিবের দুধ চায় এলাচ দেওয়ার জন্য এই হামানদিস্তাটা আনা হয়েছিল। তা এর একটা শুভ উদ্বোধন হয়ে গেছিল। তার কারণ এই মাছের কাটা বাছার জন্য প্রথমেই হামানদিস্তা দিয়ে যখন আমি বাড়ি মেরে মেরে একটুখানি করছিলাম, বাড়ি মারছিলাম, তারপরে দেখো একটা মজার ব্যাপার হবে। এই বাড়ি মারার সাথে সাথেই তোমরা কিন্তু এই মাছের যে তেলটা পুরো আলাদা হয়ে যাবে, এবং এই দেখো পুরো আলাদা হয়ে পুরো মাছের ভেতরের যে পার্টটা সেটা একদম পড়ে যাবে। এতে অনেক সুবিধা হবে। এই দেখো এবার আমি এখান থেকে কাটাগুলোকে আস্তে আস্তে বেছে নেব। তো এটা আমার অনেকটা কাজ এগিয়ে গেল। এবার আমার হামানদিস্তার কাজ তো শেষ, তাই হামানদিস্তাকে সরিয়ে রেখে এইবার শুরু হবে আমাদের আসল পরীক্ষা। সত্যি কথা বলতে এই মাছ বাছাটা খুব ঝামেলার, কিন্তু আমারই কমেন্ট সেকশনে একজন লিখেছিল যে দিদি তুমি একটা কাজ করতে পারো, তুমি মেন যে কাটাটা থাকে, এই যে মাছের যেই মাঝখানের কাটাটা, যেটা হামানদিস্তায় বাড়ি দেওয়ার সাথে সাথে এমনি আলাদা হয়ে গেছে, সেটা ছাড়িয়ে নেওয়ার পর বাকি যে অংশগুলো থাকে সেটা কিন্তু তুমি মিক্সারে একদম পেস্ট করে নিতে পারো। তাহলে কিন্তু একদম মিহি পেস্ট হয়ে যাবে, আর মুখে একদমই কোনো কাটা লাগবে না। এই দেখো অনেক কসরত করে ওই মাছের থেকে এখান থেকে বেরোলো এই মাছের অংশগুলো। আর যারা মনে করছো যে হ্যাঁ একবার ট্রাই করব কিংবা কাটার ভয়তে খেতে পারি না, তারা কিন্তু ভর্তা বানাতেই পারো। আর কাটা বাছার জন্য যেটা করতে পারো, এই যে এই আইডিয়াটা যে তোমরা মিক্সারে একবার করে গ্রাইন্ড করে নিও, একবার ঘুরিয়ে নিলেই কিন্তু এই যে ইলিশ মাছের কাটা এমনি খুব সূক্ষ্ম হয়, নরম হয়, ওটা কিন্তু একদম মিহি হয়ে যাবে, আর তখন কিন্তু মুখে কোনো অসুবিধা হবে না। এইভাবে আমি সুন্দর করে বেছে নিয়ে যে মেইন পার্টটুকু থেকে থাকলো মাছে, এবার এটার সাথে আমি অ্যাড করে দেব আমার রেখে দেওয়া এই পেঁয়াজ কুচি, আর তার সাথে সাথে অবশ্যই লঙ্কা, কারণ ভর্তাতে কিন্তু লঙ্কাটা মাস্ট। আর হ্যাঁ, কাঁচা তেল মানে সর্ষের তেলও কিন্তু একটু দিতে হবে। যেহেতু আমার গার্নিশের জন্য ধনেপাতাটা ঘরে ছিল না, ওটা আমি দেখালাম না, তাই এই হলো আমার পেঁয়াজ কুচি আমি দিয়ে দিচ্ছি। তবে তোমাদেরকে বলবো পেঁয়াজগুলোকে আর একটু ছোট ছোট করে কুচি করবে, তাহলে কিন্তু সেটা খেতে আরও ভালো লাগে, মানে হালকাভাবে মুখের মধ্যে এসে পড়বে পেঁয়াজগুলো। আর এই হলো আমার ভর্তার মোটামুটি আইটেমটা রেডি। আরেকটা সিক্রেট বলে দিই, এই যে যখনই তোমরা এই ভর্তা বানাবে, ধরো তোমাকে এই কাঁচা মরিচটাকে মানে তোমাকে ওখানে মাখতে হবে, মাখার কাজ যখনই হবে তখন কি করবে, নুন দিয়ে নেবে। নুন দিয়ে দিলে কি হবে, তাহলে মাখতে অনেক সুবিধা হবে আর একদম ছেড়ে ছেড়ে যাবে। ব্যাস, আর কি, এই তো সামান্য উপকরণ আর এই তো সামান্য জিনিস, কিন্তু খেতে এতটাই টেস্টি। গরম এক থালা ভাত নিয়ে তুমি মাঝখানে ভর্তা নিয়ে বসে পড়ো, ব্যাস গোটা ভাত তোমার এই শুধু একটা খাবারেই কমপ্লিট হয়ে যাবে। আর যদি আরেকটু ঝাল ঠাল দিতে পারো না, যদি আরেকটু তেল মশলা দিতে পারো, আরেকটু ঝাল দিতে পারো, তাহলে কিন্তু বেস্ট হবে, বেস্ট। এখানে এই বাড়িতে একটুখানি অসুবিধা, তেল ঝাল খেতে পারে না বলে আমি সেভাবে দিতে পারিনি ঠিকই, কিন্তু এই মশলাটা মানে দিলে কিংবা একটুখানি ঝাল দিলে কিংবা একটু নুনটা চড়া দিলে
জিনিসটা আরও ভালো হয়। কিন্তু এর মধ্যে কোনোটাই বেশি পরিমাণে এ বাড়িতে দেওয়া যাবে না, কারণ শরীরটাও তো আগে দেখতে হবে না। এমন কোনো খাবার খেয়ে ফেললাম যেটার জন্য 1 সপ্তাহ ধরে ভুগতে হলো, তাহলে তো খুব মুশকিল হয়ে যাবে, কারণ অসুস্থ মানুষও রয়েছে বাড়িতে। তো সেইভাবেই কিন্তু জিনিসটাকে একদম সুন্দর করে রেডি করে ফেলেছি। আর এই দেখো, ভাজা যে তেলটা ছিল ইলিশের, সেইটা এইবার কাজে লাগছে। তার কারণ এই মাখার সময় এই যে ইলিশের তেলটা, এটা আমাকে ভীষণভাবে হেল্প করেছে। মাখার সময় ইলিশের তেলটা দিয়ে মাখলে জিনিসটা আরও স্মুথ হবে, আর একদম সুন্দর হয়ে না পুরো একদম গোল হয়ে যাবে, দেখবে একদম হাতের মুঠোয় চলে আসছে পুরো জিনিসটা। এটাই হলো ভর্তার আসল মানে মজা। তো সেই মজাটা পাওয়ার জন্যই দেখতেই পাচ্ছ যে এই ভাজা যে তেলটা ছিল ইলিশের, সেই তেলটা দিয়েই কিন্তু আমি জিনিসটাকে ভালো করে মেখে নিচ্ছি। তা তোমরা যখন ইলিশ মাছ খাও তখন বলো তো, অল্প পরিমাণ ভাত খেতে পারো? অল্প পরিমাণ ভাত খাওয়া কি আদৌ যায়? যখন তুমি ইলিশ মাছ ভাজাই যদি খাও, তাহলেও কি খাওয়া যেতে পারে? আমার তো মনে হয় না। তার কারণ যেদিনকেই ইলিশ মাছ থাকে সেদিনকে, আর আমাদের বাড়িতে ইলিশ মাছ তো প্রচুর প্রচুর আনা হয়, তার কারণ দ্বীপ ডিউক সবার ইলিশ মাছ খুব প্রিয়, যে কারণে মানে ইলিশ মাছ আমাদের বাড়িতে আনতেই হয়। তো এই যে দেখতেই পাচ্ছ, আর আমারও ভীষণ ইলিশ মাছ খেতে ভালো লাগে। আর এই হলো ইলিশ মাছের মানে ভর্তাটা, লেজের ভর্তাটা একদম রেডি। আর এইবার হলো গরম গরম ভাতের সাথে শুধু সার্ভ করার পালা। চলো এবার আমরা একটুখানি সার্ভ করেও নিই, দেখি যে জিনিসটা হলোটা কীরকম। আর একটা কথা বলে রাখি যে আমার শ্বশুরমশাই কিন্তু এটা খেয়ে ভীষণ ভীষণ খুশি হয়েছেন। তার কারণ উনি সত্যি ইলিশ মাছ একদম খেতে পারেন না, কিন্তু খেতে ভীষণ ভালোবাসে, বলে বড্ড কাটা বড্ড কাটা। বাট এই খাবারটা খেয়ে প্রথমে তো মামুনি দেয়নি ভয়, আমি বললাম কি তুমি দাও, দেখো কেমন খেতে লাগে। তারপরে যখন দিয়েছে তখন 2-3বার করে একই কথা বলেছে, খুব ভালো খেলাম, খুব ভালো খেলাম, খুব ভালো হয়েছে। তো এটাই আনন্দ লাগে, যখন কারোর পছন্দের খাবার কেউ খেতে পাচ্ছে না, সেটাকে তুমি এমন কিছু একটা ব্যবস্থা করে দিলে যাতে সে খেতে পারে, এটা না ভীষণ ভালো লাগে। আর বৌমা হিসেবেও যখন তুমি শ্বশুর শাশুড়ির কোনো একটা কিছুতে একটু খুশি দিতে পারো না, তখন বেশ ভালো লাগে। তো সেইভাবেই আর কি তৈরি করে দিয়েছিলাম। আর এই যে ওপর থেকে একটু তেল ছড়িয়ে ব্যাস ভাতের সাথে মেখে নাও, হয়ে গেল আমার খাবার তো একদম রেডি। এইবার তোমরাও বাড়িতে বানাবে, আর বানিয়ে কিন্তু অবশ্যই আমাকে বলবে যে এই খাবারটা তোমাদের খেতে কেমন লাগলো। আর অলরেডি তো অনেকে হয়তো বানিয়েও ফেলেছো, আর অনেক ভালো করেও বানিয়েছো। আমি তো আর অত পটু রাঁধুনি নই, তো যতটুকু পেরেছি ততটুকুই চেষ্টা করে দেখিয়েছি।